2026 সালের শুরুতে নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ ও দল নিবন্ধনের প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তারা। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে আলাদা নিয়োগ কমিশন নিজেদের কর্মকর্তাদের প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টিতে আগ্রহ কম ইসির। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এতে নির্বাচন কমিশনের গুণগত পরিবর্তন আসবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মহাসড়কে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, পূর্ণদমে সার্বিক কাজ এগিয়ে নিচ্ছে ইসি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 300 আসনের সীমানা নিয়ে দলগুলো ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনাও চলমান। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ইসির কর্মকর্তাদের নিয়োগে আলাদা সংস্থা গঠন আর নিজস্ব ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত নয় বলে জানান কমিশন সচিব। আলাদা সার্ভিস কমিশন এই বিষয়গুলো সময়ের ব্যাপার। এটা শুধুমাত্র আমরা চাইলেই এটার প্রাতিষ্ঠানিক একটা কাঠামোতে আনতে গেলে সময় লাগে। এটা আলোচনায় আছে, কিন্তু এটার সাথে নির্বাচনকে পারস্পরিক মিউচুয়ালি ডিপেন্ডেন্ট করার কোনো যুক্তি নেই। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুই দিক থেকেই চলবে, পাশাপাশি চলবে। এখন থেকেই প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন যতটা সম্ভব তাদেরকেই এই আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। মিন থেকে যে সচিব নিয়োগ দেওয়া হয় তারা ওই সরকারের কথা শোনে। আপনি যদি ইলেকশন সার্ভিস করেন তখন কিন্তু সে যেহেতু ইলেকশন কমিশন নিজস্ব কর্মকর্তা, সে যদি সচিব হয় তখন কিন্তু সে সরকারের আয়ত্তের বাইরে থাকবে, কন্ট্রোলের বাইরে থাকবে। সম্প্রতি 147টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির আবেদনের উপর যাচাই বাছাই চলছে। নিবন্ধিত দলগুলোর উপর 5 বছর পরপর নিরীক্ষা চালানোর পক্ষে এই বিশেষজ্ঞ। 5 বছর পর একটা রিভিউ করে দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেটা নিয়ে তারা রেজিস্ট্রেশন পেয়েছিল ওইটা আসলে রাখতে পারছে কিনা, ওটা আসছে কিনা, এটা যাচাই করা। যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই যেভাবে গজায় হঠাৎ করে, বেসিক্যালি অনেক পলিটিক্যাল পার্টি আছে ওয়ান ম্যান পার্টি, লিড বাই অনলি ওয়ান পার্সন। তারা কি করে, বড় একটা দলের সঙ্গে নেগোশিয়েট করে 1-2টা সিট ভাগাভাগি করার চেষ্টা করে। ভোটের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি, সিল, খাম, ছুরি, কলম, মোমবাতি, দেয়াশলাই সহ সরঞ্জামাদি কিনতে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বড় রাষ্ট্রগুলোর প্রভাব মুক্ত থেকে নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশি জাতীয়তাবাদ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় ও কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের অর্থনীতি সহ সার্বিক সমৃদ্ধি ও জাতি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও বেশি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করেছেন, যা আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মঈন খান। বাংলাদেশি জাতীয়তাবাদী দেশের মানুষকে ঐক্যবদ্ধ ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সৈনিকেরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করে, সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণে কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছেন। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। সকালে কুমিল্লা দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এই বক্তব্য দেন। বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না।
ডাক্তার শফিকুর বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছে বাংলাদেশ। দলগুলোকে সামলাতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে। পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মোহাম্মদ মাসুম সহ অনেকে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বগুড়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা চলছে। বেলা 12টায় শহরের কলোনি হতে এ পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় এসে শেষ হয়। পরে সাতমাথাস্থ মুক্ত মঞ্চে জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিদ তাকির সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি NCPর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 2024 সালের ডিসেম্বরে হিসেবে সরকারি চাকুরিতে ফাঁকা রয়েছে 4,68,220টি পদ। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এ তথ্য। তবে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, 5 ধাপে কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশকে হিসেবে ধরলে এখন খালি পদ আছে 71,000-এর আশেপাশে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সরকারি চাকুরি অনেকের কাছেই জীবনকে গুছিয়ে দেয় এক স্বপ্নের নাম। কারো কাছে ধরা দেয়, কারো কাছে থাকে হাত ছোঁয়া দূরত্বে। সেই চাকুরির যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন পদের সংখ্যা থাকে শতক বা হাজারের ঘরে, কিন্তু সরকারি হিসেবেই খালি পদ আছে লাখের হিসেবে। বছর বছর তা যেন শুধুই বেড়েছে। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সরকারি চাকুরিতে ফাঁকা ছিল 3,93,247টি পদ, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 4,73,001টি। আর 2024 সালে শেষে এসে ফাঁকা ছিল 4,68,220টি পদ। তখনকার হিসেবে সরকারি চাকুরিতে 19,19,111টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ছিলেন 14,50,891 জন। অর্থাৎ মোট পদের 24.40% ছিল ফাঁকা। যদিও এই তথ্য পুরনো এবং 5 ধাপে শূন্য পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এই রিপোর্টটা হলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল 5,74,000, ভার্চুয়ালি 5টা স্টেজে কমে এনে এখন এটা এক্সিস্টিং হলো 71,000। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছে, না নিয়োগ প্রক্রিয়াধী, না বিজ্ঞপ্তি, এই স্টেজে আছে। এটা একেবারে মানে অনেক দিন আগে থেকে এই ফিগারটা বলা হচ্ছে। মূলত এখন খালি আছে 71,000। তবে গেল বছরের 24 নভেম্বর সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন সরকারি চাকুরিতে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। 5.5 লাখ পোস্ট খালি আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024 অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল 68,000-এর বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিল 13 থেকে 16তম গ্রেডে প্রায় 1.5 লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় 3 লাখ পদ। সরকারি কাজের মান ও গতি বাড়াতে দ্রুত নিয়োগ দেওয়ার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার। অনেক পদ সৃষ্টি হয়েছে কিন্তু নিয়োগ বিধি নাই। নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে কম, কিন্তু তদবিরের সংখ্যা থাকে তার চেয়ে অনেক বেশি। পেশার গ্রুপের একটা ভয় আছে তাদের, যেই জন্য কেউ নিয়োগে যাইতে চায় না। সরকার যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এ ধরনের যদি সরকারের মনোভাব থাকে এবং এইটা যদি নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনার কমিউনিকেট করতে পারে, তাহলে তারা সাহস পাবে। এদিকে 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাবের মধ্যে 8টি সহজে হয় দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্কার কমিশনের প্রস্তাবে মন্ত্রণালয়ের সংখ্যা ৪৩ থেকে কমিয়ে ২৫টি করার সুপারিশ করা হয়েছিল। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সকালে দ্য ডেইলি স্টার সেন্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় এই কথা জানান তিনি। বলেন, বিগত সময়ে গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। এই পরিস্থিতি থেকে বের হয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। শফিকুল আলম আরও বলেন, কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০,০০০ টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত ১৫ বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে মদিনা থেকে আসা হজযাত্রী অবতরণের পর বিমানটি ২ ঘণ্টা আটকে ছিল। এ সময় রানওয়ে বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট VG138 সকাল ৯:৩০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আটকা পড়ে। বিমানে ২ শতাধিক হজযাত্রী ছিলেন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল 11:30টায় রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে তাদের অধঃপতন হয়েছে। তাই আগামী নির্বাচন এই মনোবল হারানো পুলিশ বাহিনীকে দিয়ে করা সম্ভব নয় বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য দলনিরপেক্ষ পুলিশ বাহিনী জরুরি বলে উল্লেখ করে এই বাহিনীকে দ্রুত সংস্কার করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার দাবি মাহমুদুর রহমানের। স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ধ্বংস করে রেখে গেছে উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, আরেকটি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেজন্য পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত পুলিশ সংস্কার নিয়ে আলোচনায় এসব কথা বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, পুলিশের ভেতরে সামরিক বাহিনীর কর্মকর্তাদের এনে র্যাব গঠন ছিল একটি বড় ভুল। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়। দেশের বিভিন্ন স্থানে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে এনটিভির ২৩ বছরে পদার্পণ পালন করা হয়েছে। পরে কেক কাটা ও জুলাই আন্দোলনে এনটিভির অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি যে অগ্রযাত্রা, সেটা আগামী দিনে আরও মানুষের কণ্ঠস্বর হয়ে থাকুক। আগামী দিনগুলোতে এনটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং আমাদের সমাজ গঠনে তার যে পেশাদারিত্ব সেটি সমুন্নত রাখবেন। এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুর অঞ্চলে চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখা প্রবীণ চিকিৎসক এমিরেটাস প্রফেসর ডক্টর ইউনুস আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। ২২ বছর পূর্তি তথা ২৩ বছরের যে অগ্রযাত্রায় তারা সামিল হলো, তার জন্য আমরা এনটিভিতে অসংখ্য অভিনন্দন জানাই। চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির ২৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ করা হয়েছে। পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি ঘিরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি বহু ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।
কেক কাটা ও আলোচনা সভা করে বান্দরবানে এনটিভির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে ভোলায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। ভৈরবে এতিম শিশুদের নিয়ে কেক কেটে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতিমখানায় গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিক পালনকে ব্যতিক্রম এবং মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে এনটিভি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। পুরনো খেলায় যোগ দিতে নয় বরং রাজনীতির নিয়ম বদলাতে নতুন দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার ৫ম দিনে বগুড়ার পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের অন্তর্ভুক্ত করার প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা মুজিববাদের নব্য পাহারাদার বলে জানান তিনি। এর আগে রংপুর বিভাগ শেষ করে জুলাই পদযাত্রায় বগুড়ায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই নাহিদ, আখতার, সার্জিস, হাসনাতদের স্বাগত জানাতে শহরের টেকনিক্যাল মোড়ে জড়ো হয় স্থানীয় এনসিপি, যুবশক্তি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। পরে সেখান থেকে কয়েক কিলোমিটার পদযাত্রা করেন নেতাকর্মীরা। এই বাংলাদেশের দল কেবল একটি নয়, দুটি নয়, নতুন দল এসেছে, জাতীয় নাগরিক পার্টি এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। প্রিয় বগুড়াবাসী, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারের কাজ না, যারা নির্বাচিত হবে তাদের সাথেই কাজ করতে হবে। দুপুরে জামালপুরে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য। এবং এইটা কিন্তু আপনাদেরকে ইয়েভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু ওই যেটা হলো নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতি হবে। কুমিল্লার মুরাদনগরের নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালতে বিচারক মমিনুল হক এই নির্দেশ দেন। এর আগে শাহপরানকে বৃহস্পতিবারে বুড়িচং থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর ঢাকায় প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায়। আজ তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ড আবেদন করবেন। এর আগে গেল ২৬শে জুন মুরাদনগরের ওই নারীকে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ২৯শে জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। লুটপাটের কারণে সংকটে থাকা ব্যাংকে জমা রাখা আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, লুটপাটের শিকার কোনো ব্যাংকের ব্যবসা বাণিজ্য নাই, তাদের ক্ষেত্রে ফেরত দিতে সময় লাগতে পারে। আর্থিক সংকটে দেউলিয়ার পথে ব্যাংকগুলোকে ৫২,০০০ কোটি টাকা দেয়া হয়েছে। এর আগে ২২,০০০ কোটি টাকা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চলে গেছে অনেক। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটে। সঞ্চয় পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, মোটামুটি ভালো। এখন আর সঞ্চয় পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। জোর করে বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে বিএসএফ। বাংলাদেশি নাগরিক বলে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করা হয়েছে। পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত দিয়ে আবারও ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার অমর খান এবং সিং রোড সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদের পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সরকার চাহিদা অনুযায়ী ধান চাল সংগ্রহ শেষ করেছে। আগামী মাস থেকে OMS এবং খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যার সুফল দ্রুতই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ খাদ্য অধিদপ্তরের খুলনা বিভাগের 10 জেলার কর্মকর্তারা। খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। সেই 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। এতে করতে বাজারের চাল মানে চাউলের তারা বাজারের চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে গিয়ে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। নওগাঁর বদলগাছি উপজেলার নিমতলী গ্রামের একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত করে রাখা 500 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে ওই বাড়িতে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার আতিয়া খাতুন। তিনি জানান, শিবলু নামে এক যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় 2 মাস আগে 500 বস্তা আতপ চাল মজুত করে, কিন্তু চাল মজুদের জন্য কোনো লাইসেন্স নেই শিবলুর কাছে। তাই অবৈধভাবে মজুত করা ওই চালগুলো জব্দ করা হয়। দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। সকালে শরীয়তপুর গোসাইরহাট উপজেলা সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে জামাতে ইসলামীর গোসাইরহাট উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমি। চট্টগ্রাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত 200 গরিব রোগীর মাঝে কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর মা শিশু হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে চেক বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 200 রোগী। এরা প্রত্যেকে 50,000 টাকার চেক পান। অনুষ্ঠানে মা শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মুর্শেদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে পালিত হলো নাটোর প্রেস ক্লাবের 48 বছর পূর্তি উৎসব। সকালে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে পালন করা হয় জন্মদিন। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, তা দুঃস্বপ্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, কিছু রাজনৈতিক দল নানান অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। আজ আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উদ্যোগে বিএনপির এই সমাবেশ। যথাসময়ে নির্বাচন দিবে এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আর জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে বিএনপি আবারও আন্দোলনে নামবে, এমন হুঁশিয়ারি দেন তিনি। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর মঈন খান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শ শক্তিশালী করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণে কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছেন। এ সময় মঈন খান সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন ঐক্য যেন তৈরি না হয়, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। পবিত্র আশুরা উপলক্ষে বাণীতে তিনি বলেন, 16 বছরে পতিত ফ্যাসিস্ট সরকার ভাওতাবাজি নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিদেশে টাকা পাচার সহ অবর্ণনীয় শোষণ এবং জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ করা এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে দাঁড় করেছিল। কারবালায় ইমাম বাহিনীর যুদ্ধ প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করে। উল্লেখ করে তারেক রহমান বলেন, আর যেন কোনো নির্দয় অত্যাচারের সৃষ্টি না হয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে তাদের অধঃপতন হয়েছে, তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ বাহিনী জরুরি। জনগণ প্রভাবমুক্ত এবং পেশাদার পুলিশ চাইলেও রাজনৈতিক নেতারা তা কখনোই চাননি। পুলিশ সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। আবির আহমেদের রিপোর্ট। এভাবেই জুলাই আন্দোলনের সময়ও ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশকে ব্যবহার করেছিল। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককেই গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আর গত জুলাই আগস্টে পুলিশের দমন নিপীড়নে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সাধারণ মানুষ। ফলে পুলিশকেও পাল্টা হামলার শিকার হতে হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মনোবল হারিয়ে ফেলে এই বাহিনীর সদস্যরা। আলোচনায় অংশ নেন পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও বিশেষজ্ঞরা। মডেল থানার প্রয়োজন ছিল, আপনাদের ইকুইপমেন্ট হয়েছে, আপনাদের সুন্দর বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু জনগণ সেই মডেল থানায় যেতে ভয় পায় কেন? তাহলে মডেল করে কি লাভ? পুলিশ কমিশন যেটা সরকার করেছিল, তারা কাদের সঙ্গে কথা বলেছে, কিভাবে তারা সেই কমিশন রিপোর্ট তৈরি করেছে। এখনো কিন্তু আমরা অতীত থেকে লেসন নিইনি। আমরা কিন্তু এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ সবাই সেখানে প্রয়োগ করার চেষ্টা করছি। দেশ এবং জাতির কথা আমরা ভাবতে পারছি না। বক্তারা বলেন, আরেকটি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেজন্য পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। আইন সংশোধনের পাশাপাশি দল বা ব্যক্তি স্বার্থে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। তো এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। 17 বছর তাদের ভূমিকা ছিল এককেন্দ্রিক, একদলীয়। সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ পুলিশ বাহিনীর জরুরি উল্লেখ করে এই বাহিনীকে দ্রুত সংস্কার করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার তাগিদ দেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে 36 জন বাংলাদেশিকে আটকের ঘটনায় মালয়েশিয়া কর্তৃপক্ষকে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে 36 জন বাংলাদেশিকে গ্রেফতার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী জঙ্গি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আটকের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তথ্য চেয়ে মালয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে তৈরি আছে। অবশেষে পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর। 13 মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ। এবছরের আগস্টে 3টি করে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে দুই দেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে এই সিরিজ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা জাগে। গত 2 মাস ধরে ভারতীয় গণমাধ্যমে এই সফর স্থগিতের গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে গেল এই সিরিজ।
এবছর আর বাংলাদেশ সফর করছে না ভারত। দুই বোর্ডের মধ্যকার পারস্পরিক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এই দুই দেশের মধ্যকার সাদা বলের সিরিজ। তবে ম্যাচের সূচি এখনও নির্ধারণ করা হয়নি। ফুটবল। নারী এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা দেওয়া হবে, জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। রোববার রাত 1:30টায় নামার কথা নারী দলের। 2:30টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠান দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হবে। যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতিঝিলের পাশে যে অ্যাম্ফিথিয়েটারটা থাকবে, সেই অ্যাম্ফিথিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান, সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য।